ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সঙ্গে আজকে আপু এমন একটা টপিক নিয়ে চলে আসছি, আমাদের মোটামুটি এই টপিকে প্রতিদিন প্রশ্ন থাকে যে আপু রাইটিংয়ে এত সিলেবাস, লাইক এত জিনিসপত্র, আমরা এগুলো মনে রাখবো কিভাবে? তো আজকের ক্লাসে এবং আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে রাইটিং পার্টের টেকনিকগুলো আমরা কিভাবে মাথায় রাখবো, আমরা কিভাবে খেয়াল রাখবো এবং আমরা কিভাবে লিখবো। তো চলো শুরু করি। রাইটিং পার্ট আমরা কিভাবে মনে রাখবো? সো ফার্স্টে আমাদের রাইটিং পার্টে কি আছে এটা যদি আমরা একটু দেখি, আমাদের হচ্ছে তোমার ফর্মাল লেটার অ্যান্ড ইমেল যে কোনোটা আসতে পারে, রিপোর্ট রাইটিং আছে, প্যারাগ্রাফ অ্যান্ড কম্পোজিশন। এই 4টা টপিক আসে, এখান থেকে হচ্ছে আমাদের লিখতে হয়, মানে আমাদের টেকনিকগুলো, অর্থাৎ এটার যে প্রপার ফরম্যাটটা আছে সেটা ফলো করে লিখতে হয়। তুমি ভেতরে কি লিখেছো সেটা তো ইম্পর্ট্যান্ট, বাট তোমার ফরম্যাট তুমি ফলো করছো কিনা এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। একটা প্রশ্ন উত্তর বলো বা যে কোনো একটা কিছু লিখছো, সেটার ফরম্যাট মেনটেন করো আর না করো, রিটেন পার্টের প্রপার ফরম্যাট মেনটেন না করলে কিন্তু এখানে অলরেডি মার্কস গন। সো রাইটিং পার্টে যেটার জন্য যেই ফরম্যাট রেডি করা, অবশ্যই আমরা সেখানে সেই ফরম্যাটটা মেনটেন করে তারপর লিখবো। ওকে, সো প্রথমেই আমরা যেই টেকনিক বলবো না, এটা অবশ্যই সবাই আমরা মাথায় রাখবো। আমরা মুখস্থ করার জন্য না পড়ে বোঝার জন্য যদি পড়ি, এটা আপু সব সময়, তোমরা যারা আপু ক্লাস করেছো সব সময় বলি যে ইংলিশ মুখস্থ করে কি শেষ করা আদৌ যায়? এটা কি কখনো সম্ভব যে আমি মুখস্থ করে সব রাইটিং পার্ট শেষ করব? রাদার তুমি যদি একটু রিডিং পড়ো, বুঝে পড়ো, ভেতরে কি লিখতে চেয়েছে, সামারিগুলো দেখো, দেন তুমি নিজে একটু লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কাছে মোটামুটি তুলনামূলক ইজি হয়ে যায়। একটার প্যাটার্ন যদি তুমি ধরে ফেলো, বাকিগুলো তুমি সেম প্যাটার্ন অ্যাপ্লাই করে জাস্ট ভেতরের কনটেন্টটা একটু চেঞ্জ করে কিন্তু লিখতে পারো। সো আমার প্রথম সাজেশন তোমাদের কাছে, আন্ডারস্ট্যান্ড, বুঝে পড়ি, শুধু পড়ার জন্য পড়লাম না, মুখস্থ করে চলে গেলাম, এক্সাম হলে গিয়ে বমি করে দিব, ডোন্ট ডু দ্যাট। বোঝার জন্য পড়ি, সুন্দর করে যাতে গুছিয়ে লিখতে পারি সেভাবে পড়ি। ওকে, তারপর আমরা কি বলছি, সিম্পল স্ট্রাকচার আমরা মেনটেন করি। ফার্স্টে যে কোনো কথা বলো, মানে একটা টপিকে আপু যখন কথা বলছি বা তুমি একটা কিছু যখন লিখছো, স্বাভাবিকভাবেই সেটা কি কি ব্যাপারে লিখছো সেটা লিখতে হয় না? সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা ইন্ট্রোটা ঠিকঠাক দিচ্ছি, ইন্ট্রো সূচনাটা ঠিকঠাক দিচ্ছি। তারপর মেইন আইডিয়া, তুমি যেই টপিকে লিখছো, হোক সেটা রিপোর্ট, হোক সেটা প্যারাগ্রাফ, হোক সেটা কম্পোজিশন, মূল ধারণাটা তুলে ধরতে হবে, রাইট? এই মূল ধারণাটাকে প্রপারলি বোঝানোর জন্য আমার কিন্তু সাপোর্টিং পয়েন্টস লাগে। ঠিক আছে, এই মূল ধারণাটাকে আরো স্ট্রংলি বিল্ড আপ করার জন্য আমার সাপোর্টিং পয়েন্টস প্রয়োজন। ঠিক আছে, সো মেইন যে কথাটা আমি লিখেছি সেটাকে সাপোর্ট করে এমন কিছু সেন্টেন্স আমি লিখলাম, অ্যান্ড ফাইনালি যে কোনো কথা বলো, স্পিচ বলো, লেখা বলো, একটা তো কনক্লুডিং পয়েন্ট থাকতে হবে। সো কনক্লুশন অর্থাৎ উপসংহার, যেটা শুরু করেছো সেটা শেষ করবা। শুরু করার পর কি নিয়ে লিখতেছো, একটা আইডিয়া দিলা, এখন ওই আইডিয়া থেকে আরেক কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবা। এই সিম্পল স্ট্রাকচারটা আমরা সবসময় মাথায় রাখবো, যে যেটাই লিখছি, আপু তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রেও বলি, 3 লাইনে লিখতেছো, 3 লাইনের মধ্যে প্রথম লাইনটা ইন্ট্রো হবে, লাস্টের লাইনটা কনক্লুশন হবে, আর সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের মাঝখানে আর কি, যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে, যেটা তোমার সাপোর্ট করবে বা মূল কথাটা তুলে ধরবে। ওকে, তারপর কি আছে দেখো, সেন্টেন্স বিল্ডিং ট্রিক। আমরা যখন বানিয়ে সেন্টেন্স লিখতে যাই, অনেক ভুল হয়, কারণ আমরা হচ্ছি বাসায় তেমন একটা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি না। আশা করি এক্সামের আগে একটু তো আমরা প্র্যাকটিস করেই যাব। তবে আমাদের সবচেয়ে সিম্পল যেটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা একটু মেনটেন করব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন, আই ইট রাইস, আয়ের পর ইট বসছে, তারপরে রাইস বসছে, লাইক সাবজেক্টের পর ভার্ব দেন অবজেক্ট বসেছে। ক্ষেত্র বিশেষে আমরা প্যাসিভ ভয়েস আকারে লিখতে পারি, বাট যদি না পারি সেই ক্ষেত্রে আমরা সিম্পল স্ট্রাকচারে লিখে যাব। এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা অনেকে বলি না যে আপু সাজাতে পারি না, সেন্টেন্সটা বুঝেছি, কিভাবে লিখবো বুঝেছি, কিন্তু সাজাতে পারি না। তো আশা করি সেক্ষেত্রে অ্যারেঞ্জিং এ কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তারপর আমরা কি বলছি, কমন ফরম্যাট প্র্যাকটিস। ওকে, আমরা প্রত্যেকটা টপিকের জন্য যে ফরম্যাটগুলো আছে সেটা একটু দেখি যে কোনটার জন্য কি ফরম্যাট আমরা প্র্যাকটিস করব। লেটার, ইমেল। আচ্ছা, লেটার হোক, ইমেল হোক, অ্যাপ্লিকেশন হোক, ফর্মাল হোক, ইনফর্মাল হোক, সব কিছু আমরা খাতার কোন দিক থেকে শুরু করি? বাম দিক থেকে। সব সময় সবকিছু হচ্ছে আমরা বাম দিক থেকে শুরু করি, লেফট পেজ থেকে। হ্যাঁ, তুমি হচ্ছে লেফট থেকে রাইটে যেতে পারবা, কিন্তু তুমি রাইটে পেজটা উল্টায় পরের পেজে যেতে পারবা না। ওকে, সো এটা মেনটেন করবা, সবসময় লেফট থেকে শুরু করবা, অ্যান্ড আমাদের স্ট্যান্ডার্ড নিয়মে সব কিছু হচ্ছে লেফটেই থাকে, অপর পাশে কিছুই থাকে না। ওকে, আচ্ছা, সো আমরা ফর্মাল লেটার বা ইমেলের ক্ষেত্রে কি করছি, সংক্ষেপে লিখবো। ইমেল হলে 1, ইনফর্মাল হলে 2। ইমেল, সবচেয়ে মজার বিষয়টা কি, ইমেলটা খুবই ফর্মাল একটা জিনিস, আমরা সাধারণত খোঁজ খবরের জন্য ইমেল কমই করি। সো ইমেল হচ্ছে টু দ্য পয়েন্ট কথা হয়। যখন আমাদেরকে ইমেল লিখতে দিবে, আমরা হচ্ছে সেটা 1 পেজের মধ্যে লিখে ফেললেই হয়ে যায়।
বাট যদি ইনফর্মাল হয়, ধরো খোঁজ খবর নিতেছি কি করতেছো না করতেছো, সেই ক্ষেত্রে আমরা 2 পেজেস লিখলাম। ওকে, দেন আমরা বলছি ফরম্যাট মেনটেন করা। ফরম্যাট অনেক কথাই হচ্ছে। ফরম্যাটটা কি? ফার্স্টে আমরা গ্রিটিং যে দেই ফর্মালের ক্ষেত্রে আমরা ডিআর ব্যবহার করতে পারি, কিন্তু ইনফর্মালে আমরা ডিআর ব্যবহার করছি না। আমরা হ্যালো হাই এভাবে যা ইচ্ছা লিখতে পারি। ওকে, আমরা যখন টাটা বাই বাই অর্থাৎ সাইন অফ করছি, একটা ইমেল বা লেটার শেষ করছি, সেই ক্ষেত্রে ফর্মালে আমরা ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স ট্রুলি এভাবেই দিচ্ছি। ইনফর্মালে তুমি রিগার্ডস, বেস্ট উইশেস এভাবে দিতে পারো। ওকে, আচ্ছা, একটা যদি আমরা একটু ডেমো দেখি, একটা প্যাটার্ন আপু যদি স্যাম্পল তোমাদেরকে দেখাই, ফার্স্টে ফ্রম টু সেন্ড সাবজেক্ট, এটা একটা বক্স আকারে দিলে না দিলে ফাইন, মানে এটা ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, এই জিনিসটাই পুরো বক্সটা কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে, লেফটে হচ্ছে। তারপরে আমি কি লিখছি, আমার ইমেলটা দেখো, প্রথমে গ্রিটিং, তারপর মেইন কথাবার্তা, শেষ এন্ডিং, শেষ। ইমেইলে কোনো রকম কোনো এনভেলপ কিছুই হয় না। ইমেলে তোমার এই যে তুমি পাঠিয়েছো টু সেন্ড সাবজেক্ট, এই ডিটেলসগুলো লাগে। আমরা ইমেল অ্যাড্রেসে সবসময় স্মল লেটার ব্যবহার করি এবং একটার মধ্যে একটার সাথে আরেকটার মাঝে কোনো হচ্ছে তোমার গ্যাপ থাকে না। abhijit@gmail.com, দেখো এখানে কোনো গ্যাপ নাই। সো স্মল লেটার এবং কোনো গ্যাপ থাকবে না, এটা আমরা মাথায় রাখবো। সব ওইদিকে বাম দিকে, এটা আমরা মাথায় রাখবো। প্রথমে আমরা গ্রিটিংস দিলাম, তারপর আমরা মেইন কথাবার্তা লিখে লাস্টে আমরা সাইন অফ করে দিব। ফর্মালের ক্ষেত্রে কিভাবে দেখবো ওটাও আমরা দেখেছি, ইনফর্মালে কিভাবে লিখবো সেটাও আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আপু তোমাদেরকে এখানে একটা লিখে দিয়েছি যে আমরা টু লিখলাম সাবজেক্ট, আমরা গ্রিটিং করলাম, দেন আমাদের হচ্ছে টপিকটা লিখলাম, দেন আমরা ফাইনালি আমাদের ওই যে টাটা বাই বাই দিয়ে দিব, সো শেষ। আচ্ছা, তারপর আমরা যদি আসি অ্যাপ্লিকেশনে অর্থাৎ ফর্মাল লেটারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব এটা একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে তুমি ডেট লিখবা, এটাও সবকিছু বামে খেয়াল রাখলাম। প্রথমে ডেট, কাকে অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, কখনো হেডমাস্টারকে, কখনো ক্লাস টিচারকে, কখনো প্রিন্সিপালকে, সেটা আমরা লিখলাম। তোমার কলেজের নাম, আমরা এইচএসসিতে কোনো কলেজের নাম যদি দেয়া থাকে অবশ্যই সেটা লিখবো। সেম গোস ফর কোনো নাম যদি দেয়া থাকে সেটা লিখবো। আর যদি কিছু দেয়া না থাকে, বেটার হচ্ছে তুমি XYZ এভাবে যদি লিখো সেটা বেটার। ওকে, তারপর আমরা সাবজেক্ট লিখলাম, গ্রিটিংস দিলাম, ডিয়ার স্যার। ঠিক আছে, আমি আমার অ্যাপ্লিকেশনে আমার মূল সমস্যাটা দেওয়ার পরে ফাইনালি হচ্ছে আমরা কি করব, আমাদের যে ফাইনাল একটা প্যারা সেটা দিলাম। অ্যান্ড এটার লাস্টে যেটা হয়, ধরো আমরা ইমেইলে যেরকম ইয়োর্স এভার এভাবে লিখি, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে আই রিমেইন স্যার ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, এই টাইপের একটা এন্ডিং আমরা শেষে দেই। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশন বলো, ইমেল বলো, লেটার বলো, সব বামে হবে, এটুকু আমরা শিখলাম। ইমেইলের ক্ষেত্রে ফ্রম টু সেন্ড সাবজেক্ট যাচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি যাচ্ছে, ডেট, কাকে পাঠাচ্ছ, কলেজ, সাবজেক্ট। আর বাকি প্যাটার্ন তো আমরা ওভাবেই শিখেছি, গ্রিটিং, মেইন পার্টটা যাচ্ছে, এন্ডিং যাচ্ছে, তারপর আমরা সাইন অফ করে দিচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশনও আমরা কোনো এনভেলপ দিব না। তারপর আমাদের আসতেছে হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এ আমরা মূলত কি করি, একটা ঘটনা কি ঘটেছে সেটা হচ্ছে তুলে ধরি। ধরো তোমার স্কুলে বিজয় দিবস কিভাবে উদযাপন করেছো, এটা একটা রিপোর্ট লেখার মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করো। সো মূল ঘটনাটাই লিখবো, কিন্তু ফরম্যাটটা কেমন হবে সেটা যদি একটু দেখি। টাইটেল, ডেট এবং প্লেস। প্লেস যদি চাই, টাইটেলটা তো অবভিয়াসলি লিখবো আমরা ফার্স্টে, সেটা আমরা ঠিকভাবে লিখবো যে এক্স্যাক্টলি কোনটা লিখছি, তারিখ ঠিকঠাক দিয়েছি কিনা। যেহেতু তোমার স্কুলে জিনিসটা ঘটে গেছে, সো তুমি ওখানের ডেট আর আজকে যখন তুমি রিপোর্টটা প্রেজেন্ট করছো সেখানের ডেট এগুলো একটু মেনটেন করতে হবে। হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হোয়াই, হাউ, এই 5টা WH কভার করো। এ কথাটার মানে কি, ধরো একটা রিপোর্টে মূলত ঘটনাটা কি হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, এসব জানতে চাওয়া হয়। তো তোমার মূল প্যাসেজে এই প্রত্যেকটার উত্তর আছে কিনা সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, তারপর কি বলেছে, পাস্ট টেন্স ও থার্ড পারসন ব্যবহার করে ফ্যাকচুয়াল টোন বজায় রাখো। একটা ঘটনা যখন ঘটে যায় তখন সেটাই তো গল্প হয়। সো একটা মজার বিষয় হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং রিপোর্ট, এগুলো কিন্তু সবসময় পাস্ট টেন্সে হয়, বিকজ যে টপিকের উপরে আমি লিখছি সেই ঘটনাটা অলরেডি ঘটে গেছে, ওটা অলরেডি পাস্টে। এই জন্য আমরা অবশ্যই সেখানে পাস্ট টেন্স ব্যবহার করব এবং ফ্যাকচুয়াল টোন, যেটা ঘটছে থার্ড পারসন, সেভাবে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আপু এখানে একটা স্যাম্পল রেখেছি, একটু যদি খেয়াল করো, আমরা টাইটেলটা লিখলাম রিপোর্টার, প্লেস, ডেট। ঠিক আছে, তারপর আমরা পুরো ঘটনাটা লিখে ফেলছি। আর যদি খেয়াল করে দেখো, অকার্ড লাস্ট নাইট, গতকালকে রাতে ঘটছে, রবারি, ডাকাতি, চুরি ডাকাতি হয়েছে। সো হয়ে গেছে, জিনিসটা ঘটে গেছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে, পুরো জিনিসটা হচ্ছে আমরা পাস্টে লিখবো। ঠিক আছে, আচ্ছা, রিপোর্ট কত বড় লিখবো, রিপোর্ট 1 পেজ লিখো, 1.5 লিখো, মোর দ্যান ইনাফ। যদি বলে দেয় যে ধরো 250 ওয়ার্ডস, সেই ক্ষেত্রে তো আর কনফিউশনের কিছু নাই। যখন তোমাদেরকে বলে দিবে, যেটাই মেনশন করে দিক, সেটা থেকে তুমি ধরো 250 বলছো, তুমি 270 লিখতে পারো।
বা 250 বলেছে 230 লিখতে পারো। এর চেয়ে বেশি দূরে যেও না। বুঝছো? মানে যে একটা তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে সেই ওয়ার্ডস এর খুব বেশি আবার লিখে ফেলো না, আবার খুব কম লিখে ফেলো না। একটু ধারে কাছে থেকো। ওকে? রিপোর্টের পর আছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফের নামের শুরুতে প্যারা আছে, বাট এটা লিখার মাঝে কিন্তু কোনো প্যারা নাই। প্যারাগ্রাফ রাইটিং এর নিয়ম আমরা ছোটবেলা থেকে লিখে যেভাবে আসছি সেভাবেই। প্রথমে একটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বলতে আমরা কি বুঝছি? কি লিখতেছো? ধরো তুমি লিখছো ট্রি প্ল্যান্টেশন। আমি জানি না ট্রি প্ল্যান্টেশন কি। আমি জানি না তুমি কি ব্যাপারে লিখছো। সো আমাকে তোমার ফার্স্ট সেন্টেন্সেই বোঝাতে হবে যে ট্রি প্ল্যান্টেশন মিনস প্ল্যান্টিং মোর ট্রিজ। তারপর তুমি সাপোর্টিং সেন্টেন্স লিখো যে ট্রি প্ল্যান্টেশন আমাদের কেন বাড়ানো উচিত, আমরা কি করছি, আমাদেরকে ট্রি কিভাবে হেল্প করে। ফাইন, বাট শুরুতে টপিক সেন্টেন্সটা দিয়ে যাতে তুমি আমার হুক করতে পারো, লাইক বোঝাতে পারো যে তুমি কি ব্যাপারে লিখতে যাচ্ছ। ঠিক আছে? তারপর আমরা কি বলছি? ছোট, পরিষ্কার ও লজিক্যাল ফ্লো বজায় রাখো। সব বাক্য একই মূল বিষয়। ডেফিনিটলি লিখছি রিপ্ল্যান্টেশন নিয়ে, সো আমার প্রত্যেকটা সেন্টেন্স যাতে এটা রিলেটেডই হয় সে ব্যাপারে আমার খেয়াল রাখতে হবে। খুব বেশি প্যারাগ্রাফ লিখতে যেও না। তুমি 3.5 পেজেস আই উড সে মোর দ্যান এনাফ। 4 পেজেস লিখতে পারো, বাট কেউ যদি 8-9 লিখে ফেলে এটা কম্পোজিশন হয়ে যাচ্ছে। কম্পোজিশন আর প্যারাগ্রাফের মধ্যে তো আকৃতিগত পার্থক্য রয়েছে, তাই খুব বেশি বড় লিখতে যাব না। আবার যদি তোমার মনে করো 3 পেজ হচ্ছে না, 2.5 এ রেখে দাও। বড় করার স্বার্থে ইররিলেভেন্ট ইনফরমেশন আমরা অ্যাড করব না। ঠিক আছে? কোনো প্যারা হবে না। একটা প্যাসেজের মধ্যে একই ফ্লোতে আমরা লিখে যাব। আমরা ডিফারেন্ট পর্যায়ে যাব। ধরো ট্রি প্ল্যান্টেশন হলে কি হবে? ট্রি আমাদের কিভাবে হেল্প করতেছে? আমরা মানুষ হিসেবে কি করছি? আমরা ডিফারেন্ট ঘটনায় যাচ্ছি। কিন্তু যাতে একটা ফ্লো মেইনটেইন হয়। ধরো শুরুতে লিখলাম যে ট্রি প্ল্যান্টেশন করলে কি হবে? শেষে লিখলাম কেন করছি না? এরকম যাতে না হয়। আমরা একটু সুন্দর একটা ফ্লো বজায় রাখি। ঠিক আছে? ওকে, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের যদি এরকম প্রশ্ন দেয়া থাকে, we will make sure যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার প্যারাগ্রাফের মধ্যে আছে। এখন ABCD অবশ্যই আমরা দিব না। আমরা একটা প্যাসেজ আকারে লিখে যাব। আমরা জাস্ট খেয়াল রাখবো যে আমরা এই প্রশ্নটা লিখেছি, পরের প্রশ্নটা একই আছে আরকি। ধরো আমাদের প্রথম প্রশ্নটা এখানে আমরা জুলাই রেভলিউশন নিয়ে দেখতে পাচ্ছি যে জুলাই রেভলিউশন মানে কি? হ্যাঁ, টপিক সেন্টেন্স এটা লিখার পরে মেইন কজেস কি ছিল? অ্যাবসোলুটলি কোয়েশ্চেন অ্যান্সারই লিখছো সেভাবে লিখবা না। তোমার ফ্লোটাই যাতে এমন হয় এই টপিক থেকে, অর্থাৎ জুলাই রেভলিউশন কি, তারপরে তুমি ডিরেক্ট কজেসে চলে আসছো যে এই কারণে এটা ঘটেছে। যদি প্রশ্ন দেয়া থাকে, আমার কাছে পার্সোনালি ভাল লাগে, ভাবতে হয় না কোথা থেকে কোথায় যেতে হবে। আমরা এখান থেকে ডিরেকশনটা পেয়ে যাই। যদি দেয়া থাকে অবশ্যই সবগুলো আমরা অ্যান্সার করছি কিনা সেটা মাথায় রাখতে হবে। আর যদি না দেয়া থাকে তুমি তোমার ইচ্ছা মতো লিখো। তবে দেয়া থাকুক, না দেয়া থাকুক, একটা প্যাসেজেই হবে। মাঝখানে কোনো আমরা গ্যাপ দিব না। ঠিক আছে? সো প্যারাগ্রাফ লেখা শেষ হওয়ার পর আমরা চলে যাই আমাদের কম্পোজিশনে। সবচেয়ে বড় জিনিস যেটা, যারা বলে কম্পোজিশন মুখস্থ করবে, আমার মাথায় ধরে না। এত বড় একটা জিনিস এতগুলা কিভাবে আমরা মুখস্থ করতে পারি? মুখস্থ করতে যেও না। যখন একটা কম্পোজিশন তুমি লিখতে যাবা, তুমি এখন আমাদের রিসোর্সের অভাব নাই। আমাদের বই আছে, শিট আছে, ChatGPT আছে, Gemini আছে, Claude আছে। আমরা যেকোনোখান থেকে মেক করে নিতে পারি। সো আমি যেটা প্রেফার করি, তুমি তোমার বইয়ে যেটা দেয়া আছে বা তোমার কাছে একটা নোট টাইপ কিছু তো আছে, সেটা ৩-৪ বার রিডিং পড়ো, দেন তুমি নিজে লিখতে বসো। আরো বেটার, তুমি যে ব্যাপারে লিখছো সে ব্যাপারে কিছু প্র্যাকটিক্যাল ধারণা রাখো। ট্রাফিক জ্যাম কি? আমি তোমাকে যতক্ষণ মুখস্থ করাচ্ছি, আমি যদি তোমাকে একটা ছবি দেখাই যে এই জিনিসটা ট্রাফিক জ্যাম, আই গেস আমরা এটা বেটার বুঝবো যে আচ্ছা এই সিচুয়েশনটাকে তাহলে ট্রাফিক জ্যাম বলে। এটা এভাবে তো সলভ করা যায়। সো প্র্যাকটিক্যাল নলেজ রাখো যাতে করে পাশাপাশি ধরো সবসময় তো বইয়ের লেখাটা মনে থাকে না। রিডিং পড়লাম ঠিক আছে, একটু বুকিশ ওয়ার্ড ভোকাবুলারি গুলো জানার জন্য, তবে সবসময় তো খেয়াল থাকে না। সো আমি যাতে লিখতে পারি সেই জন্য আমি একটু প্র্যাকটিক্যাল আইডিয়া রাখবো মোটামুটি প্রতিটা টপিকে কি লিখতে যাচ্ছি। একেকটা টপিকের উপর ভোকাবুলারি কিন্তু আলাদা হয়। ইনক্রিজ, ডিক্রিজ এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। সো বহুল ব্যবহৃত যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো একটু আমরা মাথায় রাখবো। ঠিক আছে? কম্পোজিশনের ক্ষেত্রে আমরা কি বলছি? ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এই স্ট্রাকচারটা অনুসরণ করো। কম্পোজিশনে প্যারা হয়, কিন্তু আমরা এই প্যারার নামগুলো লিখবো না। এই কোটেশনগুলো আমরা দেই না যে ইন্ট্রোডাকশন, ভূমিকা, বুঝতেছো? আমরা এগুলো কিন্তু ব্যবহার করি না, জাস্ট লিখে যাব। একটা প্যারার পর আরেকটা প্যারার মাঝে 3 ফিঙ্গার্স আমরা গ্যাপ দিলাম। হ্যাঁ? কিন্তু অনেকেই কি করে? ১ম এ যে প্যারাটা লিখেছে ২ পেজ পরে গিয়ে সেটা আবার আবার লিখে আরকি, আবার রিপিট করে। ভাবে টিচার তো দেখবে না। এগুলো করতে গেলে কিন্তু আমাদের মার্কস কেটে দেওয়ার উল্টা আরো তোমার একটা পসিবিলিটি থাকে। সো আমরা এটা করতে যাব না। একেকটা পেজের মধ্যে একটা প্যারা ধরো ১ পেজ হয়ে গেছে। পরেরটা আমরা চেষ্টা করব একটু ছোট রাখার। তুমি লিখছো, তোমার চোখের একটা আন্দাজ থাকবে না যে কোনটা দেখতে ভালো লাগছে, কোনভাবে লিখলে ভালো লাগবে, সেগুলো মেইনটেইন করে আমরা লিখে যাব। ঠিক আছে? সো আমরা এভাবে লিখে যাব যাতে করে খুব বেশি বড় কোনটা হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে এমন না। প্যারা কয়টা দিবা, পেজ কয়টা দিবা, তুমি ৭ পেজ লিখতে পারো, ৫ পেজ লিখতে পারো। কিন্তু যা লিখছো
প্রপার লিখছো কিনা, রেলেভেন্ট লিখছো কিনা, বানান ঠিক আছে কিনা, ভেতরে কনসেপ্ট ঠিক আছে কিনা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো একটু ম্যাটার করবে। অ্যান্ড অবশ্যই যে কোনো জিনিসের শুরুতে আমরা ভূমিকা লিখি, ইন্ট্রোডাকশন, সেই টপিকের বিষয়ে লিখলা, অর্থাৎ এক্স্যাক্টলি জিনিসটা কি, তারপর তুমি ওটা সম্পর্কে অনেক ইনফরমেশন দিলা, অ্যান্ড ফাইনালি কনক্লুশনটা অবশ্যই দিও। অনেকে এতই লিখে যে একটা জিনিসটা কনক্লুড করতে পারে না। এটা করো না, যেটা শুরু করেছো সেটা আমরা প্রপারলি শেষ করব। সহজ ও সঠিক গ্রামার ব্যবহার করতে বলেছে, অপ্রয়োজনীয় কঠিন ভোকাবুলারি এড়িয়ে চলো। খুব বেশি অ্যাস্থেটিক ভোকাবুলারি ব্যবহার করতে গিয়ে যদি বানান ভুল করে ফেলি, একদম গন, দরকার নাই। ইজি সিম্পল গ্রামার জাস্ট বুঝাতে পারলেই হচ্ছে। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে তুমি জানো কিনা, যে ব্যাপারে তুমি লিখতে যাচ্ছ সেগুলো একটু খেয়াল করবো। ওকে, একই আইডিয়া বারবার লিখবো না, প্রত্যেকটি প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ বলতে আমরা বোঝাচ্ছি যে প্যাসেজটা সেম জিনিস ঘুরে ফিরে লিখতেছি। যে ধরো ট্রি প্ল্যান্টেশন নিয়ে কম্পোজিশন লিখতে বলেছে, গাছ কিভাবে হেল্প করে এটাই তুমি 20 বার লিখলা, দরকার নাই। একটা প্যারার মধ্যে যেহেতু লিখে ফেলছো গাছ কিভাবে হেল্প করে, তুমি হেল্পের ওয়েটা সরায় ফেলো। একভাবে লিখো যে কিভাবে আমাদের তোমাকে ফুড দিয়ে হেল্প করতেছে, কিভাবে তোমাকে ফ্লাওয়ার্স দিয়ে আমাদের বিউটিফিকেশন এনভায়রনমেন্টের জন্য হেল্প করছে, এভাবে লিখছো। টপিক পাল্টায় ফেলো, একটু ডিফারেন্ট টপিকে লেখার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা কত বড় লিখবো, আমি তো বললাম 5 থেকে 7 যেভাবে লিখো সমস্যা নাই। এবার আসলাম আরো বেশি ইম্পর্টেন্ট একটা টিপ, টাইম ম্যানেজমেন্ট। ধরো আমার হাতের লেখা অনেক ছোট ছিল, আমি প্রথম সৃজনশীল 2টাতে বাংলাতে এত বেশি সময় নিয়ে ফেলতাম, আমার 7 নাম্বারে গিয়ে ধরো মাঝে অ্যান্সারই করতে পারতাম না, ঘ, আবার মাঝে নিজের লেখা নিজে বুঝতে পারতাম না। তো টাইম ম্যানেজমেন্ট, তুমি কোথায় কতটুকু সময় দিবা এটা খুব গুরুত্বপূর্ণ। যে আমি প্যারাগ্রাফের জন্য এতটুকু রেখেছি, আমি লেটারের জন্য এতটুকু রেখেছি। বাসা থেকে অবশ্যই আমরা ফুল মডেল টেস্ট তো প্র্যাকটিস করেই যাচ্ছি। তোমার মাথায় যাতে থাকে যে এই জিনিসটার জন্য আমি 10 মিনিটের বেশি দিব না। তো এক্সাম হলে যখন তুমি দেখবা 12 মিনিট হয়ে গেছে, তার মানে তোমার আরো দ্রুত লিখতে হবে। 8 মিনিটে শেষ, ফাইন, কিন্তু সব সময় লিখার পর রিভিশনের জন্য একটা টাইম রাখবা। তো টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। একটার পেছনে 2 ঘন্টা লাগিয়ে দিলাম, বাকিটার জন্য আমি 10 মিনিট রাখলাম, এমন যাতে না হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা বলছি হচ্ছে ভোকাবুলারি হ্যাক। আবার যেই টপিকে লিখছো সেই টপিকের সম্পূর্ণ ভোকাবুলারি সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা, তুমি জানো কিনা যে আচ্ছা এটার জন্য এই ভোকাবুলারি লিখতে হবে, এটার জন্য এই ভোকাবুলারি লিখতে হবে, সেটা একটু মাথায় রাখবা। খুব কঠিন লাগবে না, তবে অনেক সময় হয় যে তুমি জানো কিন্তু প্র্যাকটিসের অভাবে পেটে আসতেছে, মুখে আসতেছে না, লিখতে পারছো না। এটা যাতে না হয় যে আমরা একটু রিভাইজ করে যাব। ওকে, সিনোনিম অ্যান্টোনিম জেনে থাকা এটাও খুব ভালো, এটাও তোমাকে হেল্প করবে। রিভিশন, আমি এখন পর্যন্ত খাতায় যখনই চেক করতাম কোনো না কোনো ভুল পেতাম। আই এর মাথা দেই নাই, টি এর মাথা কাটি নাই, এরকম টুকটাক ভুল থাকে। অনেকে খাতা পুরোটা একসাথে রিভাইজ করে, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার প্রতিটা টপিক লেখার পর রিভাইজ করে, সেটাও অ্যাপ্রিসিয়েট করি। রিভিশন মাস্ট। এতই লেখার মধ্যে আমরা ঢুকে না যাই যে লিখতে রিভিশনে টাইমই পেলাম না। সো অবশ্যই লেখার পর যে টাইম ম্যানেজমেন্ট হ্যাকস, আমরা একটা আইডিয়া রাখবো যে এটা এতক্ষণে শেষ হবে, তাহলে আমি রিভাইজ করার জন্য অ্যাটলিস্ট 3 মিনিটস পাইতেছি। সো প্লিজ আমরা অবশ্যই রিভাইজ করব, রিভিশন দিব। ওকে, ফাইনালি আমাদের এক্সামটা চলে আসছে। রাইটিং পার্ট অলরেডি আমরা জানি যে আমাদেরকে এখানে ফুল মার্কস দিবে না। সো একটু বেশি এফোর্ট আমাদের দিতেই হবে, কারণ এমনিতেই যেহেতু মার্কস কেটে দিচ্ছে, আমি যদি আরো সুযোগ দেই তাহলে তো আমার মার্কস আরো বেশি কাটা যাবে। রাইটিং পার্টসে আমরা যতটা ভয় পাই, রাইটিং পার্টস কিন্তু আমরা চেষ্টা করলে খুব একটা অত ভয়ঙ্কর বিষয় না। আমরা একটু প্র্যাকটিস করলে, একটু আইডিয়া নিয়ে গেলে আমরা অবশ্যই ইনশাল্লাহ সুন্দর করে লিখতে পারবো। জাস্ট মাথায় রাখবা, তোমার লেখা অনেক বেশি সুন্দর হওয়া আছে তোমার লেখা বোধগম্য হওয়া, যাতে পড়তে পারা যায়, পরিষ্কার হওয়া, নির্ভুল হয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যাই লিখছো ফ্রেশ ভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে লিখো। গ্রামাটিক্যাল ভুল করো না, স্পেলিং ভুল করো না, ফরম্যাটগুলো প্রপারলি মেনটেন করো। যেই ব্যাপারে লিখছো সেই ব্যাপারে একটা ধারণা নিয়ে যাও, একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাও, যাতে করে তুমি লিখতে পারো। তাহলে ইনশাল্লাহ তোমার লেখা অনেক ভালো হবে। অ্যান্ড আমরা আশা করতে পারি যে সব মিলে আমরা একটা ভালো মার্কস পাবো ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা। সবার পরীক্ষার রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হোক। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে অথবা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।